চুল এমন একটা জিনিস যেটা আমাদের সৌন্দর্যের প্রতীক। আমি কোন প্রফেশনে রয়েছি, আমার ফেস কাটিং কীরকম, আমার পার্সোনালিটি কীরকম, তার উপরে ডিপেন্ড করে আমার হেয়ার স্টাইল। আমরা যেটা করি, যে কোনো পার্লার বা সেলুনে যাই, আমার এই হেয়ার কাটটা প্রয়োজন বা আমি এই হেয়ার কাটটা করাতে চাই, সেটা অনুযায়ী পার্লার বা সেলুন সেটা করে দেয়। কিন্তু আমাদের ফেসের জন্য, আমাদের প্রফেশনের জন্য কী কী রকম হেয়ার স্টাইল যেতে পারে, বা আমার চুলে আমি কী ট্রিটমেন্ট করাবো, বটক্স না ন্যানোপ্লাস্টি হোয়াট এভার, সেটা অনেকটা ডিপেন্ড করে আমাদের হেয়ার টেক্সচারের ওপরে। আর তার জন্য প্রয়োজন একজন এক্সপার্ট। তো আজকে আমাদের পডকাস্ট চুল নিয়েই বা হেয়ার স্টাইল নিয়েই। তো আজকে এই সমস্ত বিষয়ে আলোচনা করব বলেই আজকে আমার গেস্ট বব শুভদীপ দা, বব দা, যাই বলি না কেন, ওয়েলকাম টু টক বক। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সবার ভালোবাসা, দর্শকদের, ইভেন কি যারা অডিয়েন্স আছে সবার এতে তোমাদের আজকে এখানে আসা। আর এইটুকুই খালি বলবো যে আজকে আমাদের কিন্তু একটা জমাটি আলোচনা। ববদাকে আমি চিনি অনেক আগে থেকেই, তো ববদার আমার সমস্ত কিছু ববদার কাছেই। আমার হেয়ারের যাবতীয় প্রবলেম হলে আমি ববদার কাছেই ফোন করি, ববদার কাছেই যাই। তো তারপরে ভাবলাম যে এত কিছু প্রবলেম যখন আপনাদের আমার কাছে আসছে, সেই সমস্ত প্রবলেমের সমাধান তো মুশকিল আসান যাকে বলে। তো আজকে সেই বিষয় নিয়েই কথা বলি। ববদা, কত বছর হলো তোমার এই ইন্ডাস্ট্রিতে? মেঘে মেঘে অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় ধরে নাও 22-23 বছরের ওপরে। মানে ইন্ডাস্ট্রিতে সঠিকভাবে পা রাখা হলো প্রথমে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি, দেন তারপরে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার হাতে করি প্রথম হয়েছিল, বলতে পারো যে বুম্বাদার হাত ধরে, ঠিক আছে? তো হ্যাঁ, তো সেই ক্ষেত্রে প্রথমে আমাকে আমাদের একজন খুব স্বনামধন্য ডাইরেক্টর সেই সময়কার, হরদা, উনি আমাদের এই মিনার বিজলি ছবিঘরের যিনি প্রোপাইটার, সেই তার দিয়ে আমাকে ডেকে পাঠায় যে বম্বে থেকে একটি কেউ এসছে, যে সেই সময় বুম্বাদার একটা লুক সেটের ব্যাপার ছিল। তো সেই ব্যাপারটা ছিল কি, ক্রিমিনাল বলে একটা মুভি, সেই মুভিটাতে বুম্বাদার 5-6টা ক্যারেক্টার, সেই এক একটা ক্যারেক্টারের ওপরে এক এক রকম তোমার লুক হবে, সেইটার হেয়ার স্টাইল কীরকম হবে, বা বাদবাকি মেকআপ আর্টিস্টের টিম ছিল সব অন্য, এরা গিল্ডের হেয়ার ড্রেসারে ছিল। বাট তখনই ফার্স্ট টাইম যেটা হলো সেটা হলো যে আমি সেই সময় প্রথম কম্পিউটারে তোমার ফটোশপের মাধ্যমে, মানে তখন কিছু সফটওয়্যার পাওয়া যেত, যে কিছু হেয়ার স্টাইল পার্টিকুলার আছে, কারোর ফেসটাকে ওখান থেকে কাট কপি করে পেস্ট করে ওখানে নতুন নতুন হেয়ার স্টাইল, নতুন নতুন লুক। বাট সেটা কলকাতার জন্য ছিল একদম নতুন। তো সেটাও প্রায় ধরে নাও, আমি বলছি 2002-এর 1-2-3 ওই সময়কার কথা। তো আজ 2025, এইভাবেই চলে যায় আর কি। তো এখন মোটামুটি এইভাবে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি শুধু নয়, ছোট পর্দা বড় পর্দা সবেতেই, মানে ডেলি সোপস থেকে যারা রয়েছে তার সবারই মোটামুটি, প্লাস আমাদের নিজস্ব একটা প্রায় 30-32 হাজারের উপরে একটা নিজেদের ক্লায়েন্ট বেস আছে। তো সেই নিয়েই বেশ চলছে টুকটাক করে। বেশ, এবার আমাদের সমস্যার কথাই আসা যাক। সেটা হচ্ছে যে আমরা বুঝতে পারি না আমাদের ফেস কাটিং এর সঙ্গে আমাদের হেয়ারের সম্পর্কটা কি। ভালো কোয়েশ্চেন একটা। সেটা হলো যে দেখো, প্রথম যেটা আমার বক্তব্য সেটা হলো যে ফেসের শুধু কাটিংয়ের ব্যাপারের হিসেবে আমাদের ফেস শেপ, মানে সেই হিসেবে আমাদের কাটিং কিন্তু আমরা খালি করি না, আমরা কাটিং করি প্রথম যেটা হেয়ার কাট করি হেয়ারের টেক্সচারটা দেখে। হেয়ারের টেক্সচার, দ্য কোয়ালিটি অফ দ্য হেয়ার কীরকম, তারপরে যেটা হলো সেটা হলো তার প্রফেশন কী।
আসছিলাম এই প্রশ্ন। এক্স্যাক্টলি, তার প্রফেশন কি, সেই প্রফেশনটাকে আমাকে মাথায় রাখতে হয়, সেই প্রফেশনটাকে মাথায় রেখে তারপরে আমাকে সেই হেয়ার কাট স্টাইলেশনে যেতে হয়। তারপরে হলো তার ফেসের শেপটা কীরকম, সেকেন্ড থার্ড ফোর্থের যে পার্টটা, ক্লায়েন্টের কি রিকোয়ারমেন্ট থাকে, ক্লায়েন্ট কীরকম চায়, বা একজন যে আমাদের কাছে মেকওভার করাতে এসছে বা হেয়ার কাট করাতে এসছে বা হেয়ার নতুন লুক সেট করাতে এসছে। আজকে দেখো, যেমন আমি কোনো মুভির কথা বলি বা সিনেমার কথা বলি, যেমন বেশিরভাগ সিনেমাতে আমি মানে পার্টিকুলার কোনো নাম করছি না, ধরো কোনো মুভিতে একটা লুক, যেটা ধরো ভিলেনের লুকও রয়েছে আবার হিরোর লুকও রয়েছে, তাহলে ভিলেনকে ভিলেন বানাবার জন্য তার ক্যারেক্টারটা আগে আমাদেরকে ভালো করে স্টাডি করতে হয়, যে সে কী ধরনের, মোর অ্যান্ড লেস একটা শুনে নিই আমরা যে এই ধরনের লুক তার মধ্যে করতে হবে। এবার সে যাতে অ্যাক্টিংটা খুব ফ্রিলি করতে পারে, তার জন্য কি হয়, যারা মেকআপ আর্টিস্ট রয়েছেন তারা তো সেই ব্যাপারটা দেখেনি, হেয়ারের সেটিংটা এমনভাবে করে দিতে হয়, বা হেয়ারের কোনো যদি উইগ পরাতে হয় বা কোনো ধরো পিস লাগাতে হয়, সেটা এমনভাবে করে দিতে হয় যাতে সে ক্যারেক্টারটা ফ্রি হয়ে যায়। তার মাথায় যেন এটা না থাকে আমার চুলটা ঠিক লাগছে তো, আমার মেকআপটা ঠিক লাগছে তো। ডেফিনেটলি এইগুলো প্রত্যেকের ক্ষেত্রে এই একটা সেগমেন্ট, নর্মাল সেগমেন্ট, ধরো আমি তুমি আমরা যারা সাধারণ, তো তাদের ক্ষেত্রে কি হয়, ধরো কেউ হলো বাই প্রফেশন, কেউ হলো অ্যাডভোকেট, বাই প্রফেশন কেউ হলো ডাক্তার, বাই প্রফেশন কেউ স্টুডেন্ট, বাই প্রফেশন কেউ হলো কোনো বড় জিমের ইনস্ট্রাক্টর বা জিম ওনার। তো এক একজন এক একটা মানুষের এক একটা নিজের রুজি, নিজের রোজগার, তাদের সেইভাবে কিন্তু তাদের হেয়ার স্টাইলটাও আমাদেরকে ভাবতে হয়। যে আজকে যে যদি ভাবি যে খালি ফেস শেপ কীরকম, মুখের কাটিং কীরকম, তার হাইট কীরকম, সে কতটা, কারণ বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে সেটা হলো যে বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে ধরো হেয়ার কাটিংটা খুব সুন্দর করে করা হলো, তারপরে দেখা গেল যে উনি কি করলেন, ঠিক মানে আমরা কিছু ছবি বিফোর আফটার করে নিলাম, করে নেওয়ার পর ঠিক উনি পেমেন্টটা করবার আগেই চুলটাকে যা সেরকমভাবে নিয়ে ওপরে তুলে ক্লাচ করে দিলেন। সর্বনাশ। মানে আমরা যে পুরো লুকটাকে সেট করলাম, রান্নাঘরের জন্য প্যাক আপ হয়ে গেল। তাহলে আমাদের বক্তব্য থাকে কীরকম, যে হেয়ার কাট বা হেয়ার স্টাইল, ফার্স্ট অফ অল ইট শুড বি ইজি টু মেনটেন, যেটা তোমার মেনটেন করতে তোমার সুবিধা হবে। যদি আজকে তোমার খুব হেকটিক প্রফেশন হয় বা তোমার হেকটিক স্কেডিউল থাকে, তাহলে তুমি কখনোই এত ফ্যাশনের বাহার নিয়ে চুল নিয়ে ঘুরতে পারবে না। এবার ধরো বাই প্রফেশন, ধরো কেউ অভিনেত্রী, যে তাকে তার চুলটাকে সবসময় খুব সুন্দর দেখিয়ে রাখতে হয়, বা ধরো কেউ মডেল, অভিনেত্রীর সঙ্গে কেউ মডেলও, তাদের কি ধরো আজ শ্যুট, হয়তো দুদিন বাদে আবার শ্যুটিং, তো তাদের ওই হেয়ারটাকে কিন্তু অনেক রকমভাবে মাল্টিপারপাস ইউজেস করতে হয়। তো আজকে যখন একটা সাধারণ গৃহিণী, বা ধরো আজকে যখন যে কেউ হোম মেকার, বা ধরো কেউ টিচার, তো তাদের হেয়ার স্টাইলটাও আমাদেরকে সেইভাবেই কিন্তু ফেস শেপ অনুযায়ী বা তার প্রফেশন অনুযায়ী, তার হাইট অনুযায়ী, হেয়ারের টেক্সচার অনুযায়ী করতে হয়। খুব সুন্দর বললে। আমি শুধু ছোট্ট করে জানতে চাইবে যে তুমি প্রত্যেকটা প্রফেশন বললে, এই প্রফেশনে তুমি কীরকম হেয়ার স্টাইল দেখতে পাও বা কীভাবে ভাবো, যদি আমরা একটুখানি জানতে পারি। ধরো টিচারের ক্ষেত্রে কীরকম হেয়ার স্টাইল তাকে ভালো লাগতে পারে? দেখো, প্রথমেই যেটা আমি তোমাকে বলি, যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, যে কোনো হেয়ার স্টাইল বা আমার মনে হয় যে ইজি টু মেনটেন। হ্যাঁ, যেটা ধরুন একজন ধরো একজন টিচারের, এবার ধরো কারুর হেয়ারে ভলিউম লাগবে, তাকে ধরো বিভিন্ন ধরনের লেয়ারের রূপ আছে, ফ্রন্ট লেয়ার আছে,
গ্র্যাজুয়েটেড লেয়ার আছে, মিক্স অ্যান্ড ম্যাচ লেয়ার আছে, ফিউশন লেয়ার আছে, হ্যাঁ, 90 ডিগ্রি লেয়ারের রয়েছে, 120 ডিগ্রি। কারণ চুল কাটাটা কিন্তু পুরো জ্যামিতি, হেয়ার কাটিংটা কিন্তু পুরো একদম অঙ্ক, জিওমেট্রি। তো সুতরাং হেয়ার কাটিং স্টাইলিংয়ের এই ব্যাপারটাকে আমার মনে হয়, এই আবারও বললাম, ধরো আজকে অ্যাজ পার দ্য প্রফেশন, আমার এরকমও উকিল ক্লায়েন্ট আছে যারা হাইকোর্টে প্র্যাকটিস করেন, তাদের কিন্তু চুলে খুব সুন্দর কালার করা, ইটস হাইলাইটেড হেয়ার, অ্যান্ড দে আর, ইউ ক্যান্ট বিলিভ যে তারা কত সুন্দর, ওয়েল মেনটেন্ড। আবার অনেককে দেখেছি, সেম আবার অনেক উকিল প্রফেশনকেও দেখেছি যারা এতে রয়েছেন, যে তারা বলে যে বব আমার না এত, মানে আমার মনে হয় যে কী রকম জানো তো, যে ইটস আ সেলফ প্রজেকশন ইনটু দ্য এক্সটার্নাল অবজেক্টস। মানে কীরকম, যে আমি কতটা ক্যারি করতে পারবো। আজকে আমি ধরো কোনো হেয়ারটাকে সেট করে দিলাম, বাড়িতে গিয়ে সে চুলে জল দিল, থোরবড়ি খাড়ার খাড়াবড়ি, এটা বলতে যাচ্ছিলাম প্রত্যেকবার। তো ঘটনাটা কি হয়, এই যে ঘটনার এই ব্যাপারটা ধরো আজকে যদি ধরো কাউকে স্ট্রেট করে দেওয়া হলো, কাউকে তোমার কালার করা হলো, কাউকে ধরো স্মুথনিং করা হলো, কারুর ধরো কেরাটিন করা হলো, এবার কি সবটাই না খুব মেনটেনেন্সের মধ্যে, ঠিকঠাক মেনটেনেন্সের মধ্যে রাখতে হয়। এবার যদি আমরা বলি যে কোনো মেনটেনেন্সের ব্যাপার নেই, এটা একদম বেকার কথা। এটা প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা সম্পর্কর মতো, এটা একটা রান্না, এটা একটা প্রিপারেশন। আজকে যদি কোনো প্রিপারেশনে কোনো তেল নুন মশলা এদিক ওদিক হয়, সেই রান্নাটা কি আর খাওয়া যায়? খেতে অসুবিধা হয়। এক্স্যাক্টলি হেয়ারটা এমন একটা, তুমি মেকআপ কম করো, একটা আইলাইনার একটু হালকা লিপস্টিক লাগালেও একটা মেকআপের জায়গায় চলে যায়, তখন হেয়ার কিন্তু মেন। তো হেয়ারটা যদি আমাদেরকে ঠিক রাখতে হয়, তার প্রপার একটা কেয়ার দরকার। যে স্টাইলটা করলাম সেই স্টাইলটা ভালো করে ধরো আমি আমার ক্লায়েন্টদেরকে শিখিয়ে দিই, ধরো যারা স্টেপস করে বা লেয়ার করে বা বিভিন্ন ধরনের, এখন তো সবচেয়ে ট্রেন্ডিং বাটারফ্লাই, না নট অনলি দ্যাট, এখন ক্লাসিক বব, শর্টের মধ্যে ক্লাসিক বব, বাটারফ্লাই, আবার মাঝে মাঝে কিছু কিছু টার্মস উঠে আসে, টার্মসও উঠে আসে, এমন কি উলফ কাটও এখন খুব ট্রেন্ড আছে, ওই যেটাই আউটকালসের মধ্যে, বাট ওটা কি ওপর থেকে শর্ট হয়ে নিচের দিকে শর্ট হতে হতে লম্বা হতে হতে উলফ কাট, মানে তুমি উলফের বাংলা তো, হ্যাঁ, তো সেইখানে শেয়ালের মতো কাট, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাটগুলো কিছুই না, কাটগুলো প্রত্যেকটাই একটা করে টার্ম আছে, একটা করে ডিগ্রি অ্যাঙ্গেল আছে, দেখতে এরকম বলে ওর একটা পার্টিকুলার একটা, আমরা কেউ হয়তো নাম দিয়ে দিল বিদেশে যে এটাকে বলে উলফ কাট, বা এটাকে বলা হলো স্টেপস কাট। স্টেপস মানে কি, গ্র্যাজুয়ালি একটার পর একটা হেয়ার কাটা হচ্ছে বলে স্টেপ বাই স্টেপ। এই যে গ্র্যাজুয়েশন, ওয়াই ইটস গ্র্যাজুয়েশন হলো এই যে গ্র্যাজুয়েটেড বব বা ক্লাসিক গ্র্যাজুয়েশন, ইনভার্টেড গ্র্যাজুয়েশন, ওভার গ্র্যাজুয়েশন, ঠিক আছে? এই যে ধরনের গ্র্যাজুয়েশন কেন? ক্লাস 1 থেকে 10 to 12 to 3 years গ্র্যাজুয়েশন, রাইট? তাহলে এক্স্যাক্টলি দেখো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, এক্স্যাক্টলি সেই স্টেপস আর লেয়ারের জন্যই এটাকে গ্র্যাজুয়েশন বলে। এটার মধ্যে কি হয়, কাটিং স্টাইলিংটা ধরো আজকে যদি খুব ছোট ফেস হয়, যেমন আইডিয়াল ফেস হলো হার্ট শেপের ফেস, বা একটু হালকা ওভাল শেপের ফেস, বা পান পাতার মতো ফেস, বা ধরো কারুর ব্রডার জ লাইন, সেই জ লাইনটাকে কভার করতে হবে। ধরো কারুর ফোরহেডটা খুব বড় ফোরহেড, সেখানে ধরো আমরা কিছুটা ব্যাংকস দিলাম বা এই ধরনের করলাম। তো বিভিন্ন ধরনের ক্ষেত্রে
বিভিন্ন ধরনের আউটকাম আমাদেরকে করে দিতে হয়, যেটা বাট আমি সবসময় একটাই কথা বলি, আমরা এখন প্রচুর ফেসবুক ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় প্রচুর রিলস দেখি। তো এটা তুমিও জানো, আমিও জানি, দর্শকরাও জানে, অডিয়েন্সরাও জানে। আজকে সুন্দর করে বিফোর একটা করে একটা সুন্দর সেটিং করে কাটিং করে কালার করে দেখিয়ে দেওয়া হলো ফাইনাল। আমার কোয়েশ্চেন একটাই, যে এই যে কাটিং স্টাইলিং যেগুলো করে দেওয়া হলো বা সেটিং করে দেওয়া হলো, সেটাকে কি করে মেনটেন করবে? এই কোয়েশ্চেনটা হলো সবচেয়ে বড় কোয়েশ্চেন। এইটা তো বলো, আমরা প্রত্যেকবারই পার্লারে যাই বা স্যালনে যাই, গিয়ে একরকমভাবে সুন্দর সেজেগুজে আসি, তারপর ঠিক যখন স্নান করার পরে আবার যে কি সেই হয়ে যায়। হয়ে গেল। মেনটেনটা কিভাবে করবে? এক্স্যাক্টলি, এইটাই হলো প্রথম কথা, যে প্রথমে আগে দেখতে হবে যে ফার্স্ট অফ অল আমরা কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করছি কিনা। কেমিক্যাল বলতে কালার হোক, হাইলাইটিং হোক, কোনো বোটক্স হোক, ন্যানোপ্লাস্টিয়া হোক, যাই হোক না কেন, তো সেটাতে তার পোস্ট কেয়ার কী এটা একটা। সেই পোস্ট কেয়ারের সঙ্গে আমাকে বাড়িতে কতটা কি ব্লো ড্রাই করতে হবে না, চুলটাকে কিভাবে রাখবো না। এবার ধরো আজকে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো আমরা কোনো ক্লায়েন্টের ধরো কালার করলাম, তার লুক একরকম করলাম, ধরো তার কাজের সূত্রে কি হলো, তাকে সেই চুলের কালারটা হয়তো 1 মাস 1.5 মাস 2 মাস বা 3 মাসের মধ্যে সেই কালারটাকে, তার লুকটাকে পুরো অফ করে দিতে হলো। এই যে আমি মানে কষ্ট হয়েছিল, যাই হোক, এনিওয়ে, তো কি হলো, আজকে যদি ধরো তোমাকে এমার্জেন্সি কোনো কালার করতে হলো, ধরো কারুর চুলে বোটক্স করা আছে বা কারুর চুলে কোনো প্রোটিন ট্রিটমেন্ট করা আছে বা ধরো ন্যানোপ্লাস্টিয়া করা আছে বা এই ধরনের কোনো ট্রিটমেন্ট করা আছে, যেই তুমি বাইরে থেকে কালারে ইনপুট করলে, সেই কালারের অ্যামোনিয়া আর হাইড্রোজেন পেরক্সাইড কি করলো, ওই যে সফট প্রোটিনগুলো ছিল সেই প্রোটিনগুলোকে সব ধুয়ে মুছে বার করে দিল। হেয়ারটা কি হলো, হেয়ারটা সঙ্গে সঙ্গে ড্রাই হয়ে গেল, ফ্রিজি হয়ে গেল, আবার ব্যাকাটেরা হয়ে গেল, ওভার ডিহাইড্রেট হয়ে গেল, কারণ ওপরে যে ল্যামিনেশনটা করে দেওয়া হয়েছিল সেই ল্যামিনেশনটা বেরিয়ে গেছে। তো আমার কাছে একটাই বক্তব্য, যে যখনই কেউ যেটা করবে না কেন, একবার আস্ক ইওর এক্সপার্ট। তুমি রাম শ্যাম যার কাছেই তুমি যাও না কেন, আগে দেখো যে উনি সেই ব্যাপারটায় কতটা এক্সপার্টিজ। তুমি বললে এক্সপার্টের কথা, সেই জন্য আমি বলছি, এখন তো মানে আমরা যদি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া দেখি, এখন এক্সপার্টের সংখ্যা প্রচুর। আমি কেমন এক্সপার্টের কথা বলছি তুমি হয়তো বুঝতে পারছো। তো বহু ক্ষেত্রে আমি দেখেছি, আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে অনেককে দেখেছি বোটক্স করিয়েছে বা ন্যানোপ্লাস্টিয়া করেছে, যার পরে প্লাস ফেসবুকে আমাদের একটা মেয়েদের খুব বিশাল একটা হিউজ গ্রুপ আছে, যেখানে গোটা পৃথিবীর সমস্ত বাঙালি মেয়েরা ওই গ্রুপটায় রয়েছে, গোটা পৃথিবী হচ্ছে আরতিভেজ। তো এই গ্রুপটা মেয়েরা সবাই জানে। তো ওই গ্রুপে প্রচুর ভিডিওস দেখেছি বা প্রচুর ফটোস দেখেছি বোটক্স করার পরে কেউ বার্ড হয়ে গেছে, কারোর চুল মাঝখান থেকে ব্রেকেজ হয়ে যাচ্ছে, মানে সমস্ত চুল পড়ে গেছে। আমি ওই জন্য তোমার কাছে যখন করেছিলাম জিজ্ঞেস করেছিলাম চুলে কোনো প্রবলেম হবে না তো বা ক্ষতি হবে না তো? এটা কেন হয়? এটা তো ট্রিটমেন্ট, বোটক্স বা ন্যানোপ্লাস্টিয়া। দেখো, একটা তোমাকে কথা বলি, আজকে তুমি যখন কোনো বড় রেস্টুরেন্টে বা মাল্টিকিউশন রেস্টুরেন্টে আমরা যখন খেতে যাই, তখন তো ডেফিনেটলি আমরা এটা আশা করে যাই যে অমুক জায়গাকার এই খাবারটা খুব ভালো বা অমুক জায়গার ওই বিরিয়ানিটা খুব ভালো, রাইট? তো খেতে গিয়ে যদি আমরা সেই সময় খাবার পাতে যদি আমরা কোনো রকম, ঠিক আছে খুব ভালো করে খাওয়া হলো, হাজার হাজার লোক খাচ্ছে, লাখ লাখ লোক খাচ্ছে, লাখ লাখ লোকের মেকওভার হচ্ছে, প্রচুর হচ্ছে, এবার কি হয়, যেই এই প্রফেশনটা না খুব মানে ডেলিকেট প্রফেশন, মানে এই প্রফেশনটাকে যদি তুমি একটু মিসম্যানেজমেন্ট হয় বা ভুল হয়, তাহলেই সর্বনাশ। কেন? তুমি আগুন নিয়ে খেলা করছো, মানে তুমি কেমিক্যাল নিয়ে কাজ করছো, রাইট?
এবার ডেফিনেটলি যদি ধরো আজকে কেমিক্যাল নিয়ে কাজ করার সময় আজকে আমি ওভার ক্রাউডেড, আজকে ধরো আমি ধরো একটা কোনো পোস্ট করলাম, আমার পোস্ট দেখে প্রায় 4,000 জন দেখলো, তার মধ্যে ধরো 20 জন 30 জন আমাকে ফোন করে বলল, মিস্টার বব আপনার অ্যাপয়েন্টমেন্ট কবে পাওয়া যাবে। আমি খুব সত্যি কথা বলছি, একদম এই ঘটনাটাই ঘটে। তো আজকে যখন আমরা এইটা করলাম, আমরা কি করলাম, এক এক দিনে প্রায় 3টে 4টে 5টা 6টা করে অ্যাপয়েন্টমেন্ট যদি দেওয়া শুরু করি, এবার কি হচ্ছে, যারা আমাদের টেকনিক্যাল টিম তারা তো মানুষ। আজকে ধরো আমার কাছে এক একটা সেন্টারে ধরো 10 জন 12 জন 15 জন 20 জন 22 জন লেবার আমাদের কাজ করছে, টেকনিক্যাল টিম কাজ করছে, যারা আমাদের স্টাফেরা কাজ করছে। তারা সারাদিনে একটা ধরো ট্রিটমেন্টে যখন তোমার কাছে কোনো হেয়ার নিয়ে কেউ যাবে, প্রথমে তো তাকে যেটা করা উচিত সেটা হলো তার স্কাল্পটাকে একবার চেক করে নেওয়া, একটু যেমন ট্রাইকো স্ক্যান। দেখো, বাই প্রফেশন আমার ট্রাইকোলজিস্ট, আমি কিন্তু মেডিকেল ট্রাইকোলজিস্ট। তো সেই জায়গা থেকে আমি সবার আগে কী করি, হেয়ারের টেক্সচার চেক করা, একটু হেয়ারের হাল হাকিকাতটা জেনে নেওয়া, তার প্রিভিয়াস যদি কিছু হেয়ার ফল থাকে কেন হচ্ছে সেটা জেনে নেওয়া, সে কতটা ভালো করে মেনটেন করতে পারবে সেটা আগে থেকে বলে দেওয়া। এটা কিন্তু খুব জরুরি। ঝক্কিতে পড়ে পুজোর সময় সবাই স্ট্রেট করছে, বোটক্স করছে, করছে, আমিও করাবো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো আজকে কিন্তু এটা ভালো, বোটক্স, ন্যানোপ্লাস্টিয়া, এগুলো কি হেয়ারের টেক্সচারের জন্য প্রোটিন ট্রিট ডেফিনেটলি ভালো। বাট যদি রং প্রসেস বা রং ডিসিশান নেয় কেউ, অনেক পার্লার আছে যারা কি করছে, বোটক্সের নাম করে, যে বোটক্স ধরো আজকে আমি তোমাকে 2-3টে ভালো কোম্পানির বোটক্স, যেটা ধরো তুমি 6,000 7,000 8,000-এর নিচে করতেই পারো না, কারণ এক একটা ফাইলের দাম প্রায় 30,000 32,000 35,000 একটা খালি, আর একটা টোটাল প্যাকেজ আছে 70-72,000 টাকা। তাহলে নিশ্চয়ই যদি তোমাকে একটা প্রাইস ফিক্স করতে হয় যে আমি এই প্রাইসের মধ্যে করাবো। এবার কি করছে, অমুক জায়গায় বোটক্সের রেট 7,000 টাকা, সঙ্গে সঙ্গে দেখে আমার পাশেই সে কী করলো, বোটক্স 2,990 টাকা, রাইট? এবার কি হলো, মানুষ সস্তা খোঁজে, স্বাভাবিক। আজকে যদি আমরা, এটা কিন্তু খুব স্বাভাবিক, প্রত্যেকটা মানুষ কিন্তু অফারের পিছনে দৌড়য়, সেটা জুতো হোক, খাবার হোক, যাই হোক না কেন, রাইট? এবার যদি বাবা ববের ওখানে 8,000 টাকা আর এখানে মাত্র 2,999 টাকা, মানে 1 টাকা কম, 3,000 টাকা, তবুও তো লোকে দেখতে পাচ্ছে 2,999 টাকা দুয়ের ঘরে রয়েছে। তাহলে যদি আজকে 2,999 টাকায়, তাহলে সে কি বোটক্সটা দেবে যেগুলো অনলাইনে পাওয়া যায়? মানে দেখবে অনলাইনে, তুমি একটু সার্চ করে দেখবে, অনলাইনে বিভিন্ন সাইট আছে, সেই সাইটে গিয়ে দেখবে 19,000 টাকার বোটক্সের ট্রিটমেন্ট, 4,900 টাকায়। সে একটা অনলাইনে 4,900 টাকার বোটক্স আনিয়ে নিল, বডির গায়ে লেখা আছে বোটক্স, রাইট? সে ওই বোটক্সটা দিয়ে 4,999 টাকায় যদি 1 লিটার সে বোটক্স পায়, ক্লিয়ার? তার মধ্যে যদি সে মোর অ্যান্ড লেস যদি আরও 500 টাকা পার হেড, মানে 1 লিটারে ধরো 10 জনের কাজ হলো,
তাহলে 5,000 টাকা হিসেবে 10 জনের কাজে তাহলে কত টাকা হলো? 500 টাকা পার হেড খরচা পড়লো। আরও 500 টাকা আমি আমার স্টাফেদের, টেকনিক্যাল টিম, হেয়ার ওয়াশ, এভরিথিং সব কিছু ধরে নিলাম, মানে 1,000 টাকা। 1,000 টাকা খরচা, আমি নিলাম কত? 3,000 টাকা। 2,000 টাকা আমি 2 ঘন্টায় প্রফিট করে বেরিয়ে গেলাম। আমার এখানে পিছনে প্রায় 20 জনের লাইন। কেন? 2,999 টাকায় বোটক্স হচ্ছে, আর ওখানে হচ্ছে 5,999 বা 6,000 বা 7,000। ওয়াই? তো ঘটনা হলো প্রোডাক্ট কোয়ালিটি ফার্স্ট। কেন এতগুলো কথা বলা? প্রোডাক্ট কোয়ালিটির সঙ্গে তারপরে দেখা উচিত যে তার হেয়ারের টেক্সচারটা কীরকম, সে আফটার মেনটেনেন্সটা করতে পারবে কি না। আগে ক্লায়েন্টকে বলে দাও, যে ক্লায়েন্ট যখন জিজ্ঞাসা করে তো খুব ভালো, নাহলে বলে দাও যে আপনাকে কিন্তু একটু এই শ্যাম্পু কন্ডিশনার অ্যাটলিস্ট সেটা ব্যবহার করতে হবে, আর চেষ্টা করবেন যে মাসে, 1.5 মাসে, 2 মাসের মাথায় একবার করে এসে একটু বোটক্সের স্পা বা এই ধরনের একটু মেনটেন করে নেবেন, আর বাড়িতে এইভাবে এটাকে মেনটেন করবেন, তাহলেই কিন্তু চুলটা ঠিক থাকে। বা ধরো তাহলে কিন্তু ওই কি হচ্ছে, ওভার প্রসেস হয়ে যাচ্ছে, কারুর রং কেমিক্যাল। আজকে তুমি একটা জিনিস ভাবো, প্রত্যেক তো হেয়ারের টেক্সচার আলাদা আলাদা, তাহলে ওই একই কোম্পানির বোটক্স বা একই কোম্পানির ন্যানোপ্লাস্টিয়া সবার চুলেই কি একরকম হবে? আজকে ধরো কারুর চুলে হেয়ার হাইলাইট করা আছে, ব্লিচ করা আছে, ব্লন্ড করা আছে, কালার করা, ঠিক আছে, তার হেয়ার অলরেডি ব্রিটল, ভঙ্গুর। সেখানে যদি আমি ভুল প্রোটিন ট্রিটমেন্ট দিই, ধরো কেরাটিন দিলাম বা ন্যানোপ্লাস্টিয়া দিলাম বা বোটক্স দিলাম, কার কোনটা দরকার? এবার যদি সবটাই অনলাইনের প্রোডাক্টে হয়ে যায়, বিপদ। এখন তো মানুষ সব কিছু জেনে গেছে, আমরা তো গিয়ে বলি আমি বোটক্স করাবো, আমি ন্যানোপ্লাস্টিয়া করাবো, কিন্তু আমার কোনটা প্রয়োজন সেটা তো এক্সপার্ট বলতে পারবে। এক্স্যাক্টলি, এখানেই তো এক্সপার্টিজের দরকার পড়ে। আজকে যদি মন্ত্র তুমিও পাঠ করতে পারো, আমিও পাঠ করতে পারি, তবুও তো বাড়ির পুজোতে আমরা পণ্ডিত মশাইকে ডেকে পাঠাই। সংস্কৃত আমার সাবজেক্ট, আমি যেহেতু আমার আয়ুর্বেদ নিয়ে লেখাপড়া, তাহলে আমার পোস্ট গ্র্যাজুয়েশনও আয়ুর্বেদিক ফার্মাসি, তো সুতরাং সংস্কৃত তো আমাকে প্রচুর পড়তে হয়েছে। তাও কিন্তু সংস্কৃত জানি না এমন নয়, সংস্কৃত জানা, লেখা, পড়া সবই বুঝতে পারি, বলতে পারি, লিখতে পারি। তাও কি বাড়িতে সরস্বতী পুজোটা আমরা নিজে করি না পুরোহিত মশাইকে বা ঠাকুরমশাইকে ডেকে করাই? বা ঠাকুরমশাইকে যখন অ্যাপয়েন্ট করি বা ডাকি, কমসে কম অ্যাটলিস্ট দেখে নিই যে ঠাকুরমশাই একটু মন্ত্র উচ্চারণটা ঠিকঠাক বলছে কি না। এক্স্যাক্টলি আমরা যদি দেখি যে তার প্রোনাউন্সিয়েশন খুব ভালো, আমরা টার্গেট করে নিই এই ঠাকুরমশাইকেই আমরা গণেশ পুজো এই ঠাকুরমশাইকে দিয়েই করাবো, কারণ এ কিন্তু ওই ভুং ভাং করে মন্ত্র পড়ে চলে যাচ্ছে না, রাইট? তাহলে এক্স্যাক্টলি একজন হেয়ার এক্সপার্টকে এইভাবে চুজ করে নিতে হয়। আজকে আমার দেওয়াল ভর্তি ডিগ্রি, ডিপ্লোমা, এইটা শুধু এটার মানে নয় যে আমি কোয়ালিফাইড বা ওভার কোয়ালিফাইড কিনা। আজকে সবার আগে দেখতে হবে যে সামনের মানুষটা, আমি ওভার ক্রাউডেড, মানে স্টাফেরা, আমি এরকম দেখেছি, আমাদের কাছে ফোন আছে, বলে স্যার आप बिलीव नहीं करोगे, सुबह से मुझे अकेला 3 स्मूथनिंग, 2 केराटिन लेके मुझे 7 काम करना पड़ा। सुबह मैं 9:30 बजे आया, बिना खाए पिए, रात को 10 बजे मेरा हाथ और कमर और हाथ और कुछ काम नहीं कर रहा। এবার সেই মানুষটা যদি পরের দিনকে তার জন্য আবার 10টা অ্যাপয়েন্টমেন্ট থাকে, তাহলে অ্যাপয়েন্টমেন্টের স্কেডিউলটা এতটাই নাও যাতে সেটা ওভার ক্রাউডেড না হয়, প্রত্যেককে যাতে নিট অ্যান্ড ক্লিন প্রপার অ্যাটেনশান দেওয়া যায়। আমার কাছে 10টা চেয়ার, 10টা চেয়ারে 10 জন কেন, আমার 8 জন কাজ করুক, আরও 2টো চেয়ার ফাঁকা থাকুক,
রেস্টের জন্য। যে ক্লায়েন্ট যখন কাস্টমার যখন যাবে সে তো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টার জন্য সেখানে ব্লক হয়ে গেল, সে অ্যাটলিস্ট হাঁটাচলা করবার জন্য জায়গা চাই তার। কতক্ষণ সে বসে থাকতে পারে? সেটাই। ঠিক আছে, আজকে প্রত্যেকটা মহিলাদের কার পায়ে সোয়েলিং হচ্ছে, কে কার কীরকম অসুবিধা হচ্ছে, প্রত্যেকটা তারা যেন একটা প্যাসেজে কমসে কম হাঁটাচলা করতে পারে। যে আমি চুলে কালার লাগানো, চুলে আমার বোটক্স লাগানো, চুলে আমার ন্যানোব্লাস, মানে যদি প্রচুর ভিড় হয়ে যায়, ঠিক আছে, এইটার জন্য কামাবো, রোজগার করব, সেক্ষেত্রে বড় বিপদ। তো এই বিপদটাই আরও মানুষের বিপদ ডেকে আনে। তখনই কি হয়, ছাদ তো আর টেনে দিই, অত কে ভাবছে কি কালার করা এ করা, আপাতত তো হয়ে যাক। তখনই কি হলো, কেরাটিনটা, বোটক্সটা, ন্যানোপ্লাস্টিয়াটা উঠতে শুরু করলো। কারণ অলরেডি তো ওটা প্রিলাইটেন্ট হেয়ার, ওর মধ্যে কোনটা সঠিক ডিসিশান নিয়ে আমরা যদি প্রোটিনটা না বসাই, এগুলো তো একটা প্রোটিন। আজকে হেয়ার হলো কেরাটিন, এটা প্রোটিন, এটা গ্রুপ অফ দ্য অ্যামাইনো অ্যাসিড। তাহলে সেই যে প্রোটিনটা দিয়ে তৈরি আর্টিফিশিয়াল প্রোটিন আমরা হেয়ারের ওপরে বসাচ্ছি, তাই সেই প্রোটিনটাকে আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে সেই প্রোটিনটা যদি উঠতে শুরু করে, তাহলে হেয়ারের তুমি একবার ভেবে দেখেছো যে চুলটা কীরকম অবস্থা হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। আচ্ছা ববদা, এখন গরমকাল পড়ছে, গরমকালে মানে মারাত্মক রকম সমস্যা শুরু হয়ে যায়। সেটা হচ্ছে প্রচণ্ড রকমের ড্যান্ড্রফ হয়, ড্রাই ড্যান্ড্রফটা নয়, যেটা আর কি পুরো ঘামে আর কি, বাইরের পলিউশনে চুল পড়তে থাকে। কিভাবে মানে আয়ুর্বেদিক্যালি বা হোম রেমেডি দিয়ে চুল ভালো রাখা যায়? দেখো, খুব ভালো কোয়েশ্চেনটা একটা বেশ মজাদার কোয়েশ্চেন। প্রথমেই যেটা বলবো সেটা হলো যে খুব সহজে বলি, সেটা হলো আগে ভিতর থেকে সুস্থ থাকাটা খুব জরুরি। তাহলে ভিতর থেকে যদি আমরা সুস্থ থাকি বা নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু বারবার করে সবার কাছে দৌড়তে হয় না। তো ঘটনাটা কি হলো, যে প্রথমে হলো এই প্রচুর এই ভুড়ি ভুড়ি মিথ্যাচারের জায়গায় না লাগানোই যাওয়াই ভালো। এখন বহু বছর ধরে আমি যুগ যুগ ধরে দেখে আসছি, স্ক্যাল্পে ভালো করে লেবু লাগালে ড্যান্ড্রাফ চলে যায়। হ্যাঁ, শ্যাম্পুর সঙ্গে লেবু মিশিয়ে, চিনি মিশিয়ে, মধুর সঙ্গে, বিভিন্ন দইয়ের সঙ্গে। আমি বলি কি, লেবুটা খান, ভাইটামিন সিটা যাক শরীরে, অ্যান্টি অক্সিডেন্টটা যাক, ক্লিয়ার? আমার মনে হয় ড্যান্ড্রাফ হোক বা হেয়ার ফল হোক, এইটা একটা, সে আয়ুর্বেদিক হোক, চাहे কোনো ডার্মাটোলজিস্ট হোক বা কোনো ট্রাইকোলজিস্ট হোক, যে হেয়ার অ্যান্ড স্কাল্পের স্পেশালিস্ট হোক, তাদের কনসাল্ট করে নেওয়াটা সবচেয়ে ভালো, অ্যাপার্ট ফ্রম দিস। কারণ এর যে কজগুলো, শুধু গরমকাল বলে নয়, গরমকাল আমাদের হলো হিউমিড ওয়েদার, প্রপার সঠিক উপযুক্ত শ্যাম্পু কন্ডিশনার ইউজ না হওয়া, শ্যাম্পু কন্ডিশনার, ধরো কন্ডিশনার ইউজ করার পরে সেটাকে প্রপার ওয়াশ না করা, ইভেন কি রং চুজেন অফ দ্য শ্যাম্পু, যার পিএইচ লেভেল, যার পোটেনশিয়াল হাইড্রোজেন ব্যালেন্স, সেটা অ্যালকালাইন বা অ্যাসিড মেন, তো সেটা না জেনে ব্যবহার করা। সেকেন্ড হলো যে ধরো কারোর হাই প্রেশার বা তার ব্লাড রিলেটেড কোনো ডিসঅর্ডার, রক্তের সমস্যা, লাইক তার মেটাবলিজম রিলেটেড কোনো সমস্যা, কেউ ধরো ডায়াবেটিক, বা মহিলাদের ক্ষেত্রে ধরো কিছু পিসিওএস বা পিসিওডি, ঠিক আছে, প্রচুর চুল পড়ে, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে সঠিক নির্ণয় করা, যেমন ধরো আজকে যার এই ধরনের সমস্যা আছে মহিলাদের,
তাদেরকে বলবো যে প্রথমে কফি খাওয়া বন্ধ করে দিন। পিসিওডি পিসিওএস ঠিক এখন আছে? 90% মেয়েদের। হ্যাঁ, তো তো কফি সেখানে খাওয়াটা কম করা, কফি খাবে হ্যাঁ, না। আচ্ছা, চকলেট, মিষ্টি, এই ধরনের মিষ্টি জাতীয় এগুলোকে কম করুন। ঠিক আছে? কিছুই না, কিছু হোম রেমেডি যেগুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়, তো সেগুলো কিন্তু ঘরোয়া পদ্ধতি, রান্নাঘরের পদ্ধতি। কিরকম? ধরো আজকে আমরা কি করলাম, অল্প করে একটুখানি মৌরি নিলাম, অল্প একটুখানি আমরা জোয়ান নিলাম, রাত্রিরে ভালো করে একটু ধুয়ে রাত্রিরে ভিজিয়ে রেখে দিলাম। মৌরি আর জোয়ানটা পরের দিন সকালবেলা এমটি স্টমাকে খেলাম। ধরো ফ্ল্যাক্সিড, সেটাও আমরা অয়েল হিসেবেও খেতে পারি, বা সিডটাকে ক্লিন করে নিয়ে ভিজিয়ে রেখে খেতে পারি। চিয়া সিড, ঠিক আছে? ঘুরিয়ে ফিরিয়ে আমরা অল্প পরিমাণে কাঁচা হলুদ, ঠিক আছে, এটা খেতে পারি। তো তরমুজ, যাদের পিসিওএস বা পিসিওডি আছে, ওই যে বললাম না, ওপরওয়ালা সব মেডিসিন কিন্তু দিয়ে দিয়েছে। তরমুজ ইটারনালি করতে হবে, রাইট? তরমুজ বীজ সমেত খাও। এই বীজটা পিসিওএস এর জন্য খুব উপকারী, কারণ দেখো এটা আয়ুর্বেদ হলো মা, যেহেতু আমার এটা। এবার বাইরের বাহ্যিকটা কি? বাহ্যিক হলো ডেফিনেটলি আমাদের প্রপার একটা শ্যাম্পু ব্যবহার করা, যার মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড থাকবে, ঠিক আছে, যেটা কী হবে, স্কাল্পটাকে ভালো করে ক্লিন করবে। ধরো জেডপিটি থাকবে, যেটা ভালো করে এই ধরনের ড্যান্ড্রাফ বা ফাঙ্গানাল ডিসঅর্ডার যদি কিছু হয়, কারণ ড্যান্ড্রাফ কিন্তু একটা খুব মজার জিনিস, কারণ ড্যান্ড্রাফের একটা মেডিকেল টার্ম, মানে সব ভয়ঙ্কর একটা মেডিকেল টার্মটা বললে বেশ মজা পাবে। ড্যান্ড্রাফকে বলা হয় পিটিআরিয়াসিস ক্যাপাটিক সিমপ্লেক্স। তো এই যে এত বড়সড় একটা নাম, কারণ অয়েলি স্কাল্প, ড্রাই স্কাল্প, তার মধ্যে ড্যান্ড্রাফের টেন্ডেন্সি আলাদা। আবার কি হলো, অয়েলি স্কাল্পে ড্যান্ড্রাফের টেন্ডেন্সি আলাদা, তার ফিচার্স আলাদা। তো সুতরাং আমাদের সবার আগে দরকার হলো আমরা কতটা ইনপুট করছি আর কতটা শরীর থেকে বার করতে পারছি। খালি ইনপুট করে গেলাম, আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু আমার রাত্রিরের ডিনার 8টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তারপরে আর খাবো না। 8টা থেকে পরের দিন সকাল 8টা অবধি আমার ফাস্টিং 12 ঘন্টা, রাইট? এবার আমি সকালবেলা ব্রেকফাস্টটা ঠিকঠাক করব। ইভিনকি এই সকালবেলা ভোরবেলা প্রত্যেক মুহূর্তে আমার ভোরবেলা ধরো ওয়েক আপ কল থাকে 4টে, 4:30 থেকে 4:35-40 মধ্যে। এই সময় ডেলি আমি উঠি, ঝড় জল বৃষ্টি, ঠিক আছে? আমার সঙ্গে আমার পেট যারা আছে তারাও উঠে পড়ে। তো আজকে তাদেরকে নিয়ে হাঁটা, ফ্রি হ্যান্ড, বাড়ির ছাদটা অনেক বড় ছাদ, সেখানে হাঁটো, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো, সবকিছুই তোমার ভেতর থেকেই হচ্ছে। এরপরে বাইরে থেকে ডেফিনেটলি কিছু মেডিকেল ট্রিটমেন্ট আছে, কিছু সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট আছে, যেগুলো দিয়ে সেই ফাঙ্গানাল ডিসঅর্ডারটাকে ডিস্ট্রয় করা হলো। তাকে একটা প্রপার শ্যাম্পু সাজেস্ট করে দেওয়া হলো যে এইটা তুমি বাড়িতে ব্যবহার করো, এই লোশনটা তুমি অ্যাপ্লাই করো, ইউ উইল গেট দ্যাট। তার সঙ্গে যদি আমি ইন্টারনাল কেয়ারটা না করি, তাহলে তো যখনই তুমি শ্যাম্পুটা ব্যবহার করা বন্ধ করলে বা যখনই তুমি ট্রিটমেন্টটা ব্যবহার করা বন্ধ করলে, অকার করলো আবার। তা এক্স্যাক্টলি আমার মনে হয় যে এই প্রত্যেকটা জিনিস না সাইমেন্টেনিয়াসলি আমাদেরকে সঠিকভাবে ইন্টারনাল এক্সটার্নাল দুটোকে মিলিয়ে মিশিয়ে করতে হয়। আচ্ছা বাবদা, আর একটা যেটা কথা ছিল সেটা হচ্ছে যে তোমার ফেসবুক ওয়াল থেকেই আমি আরও পেয়েছি, তো সেটা আমি কেন অনেক দর্শকদের প্রশ্ন তোমার কাছে, সত্যি কি টাকে চুল গজায়?
না তার জন্য কি করা যেতে পারে? কারণ প্রচুর মানুষের এখন বিভিন্ন রকমের রোগ বা পলিউশনের জন্য খুব তাড়াতাড়ি টাক পড়ে যায়। ভালো কোশ্চেন করেছো। তো সেইখানে কিভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট বা কি কি উপায় রয়েছে সেখানে? বলছি, প্রথমে হলো মানে তুমি, আমার মনে হচ্ছে তুমি একদিনে আমাকে পুরোটাই নিংড়িয়ে নেবে, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো ভালো, গুড। সেটা হলো প্রথমেই বলি, সে এই যে টাকটাকে আমরা মেডিকেল টার্মে বলি অ্যালোপেশিয়া, ঠিক আছে? এই যে অ্যালোপেশিয়াটা কি হয়, যে বিভিন্ন ধরনের হয়, ফিমেল প্যাটার্ন অ্যান্ড মেল প্যাটার্ন। তাহলে আজকে মেল প্যাটার্ন বা ফিমেল প্যাটার্ন যখন অ্যালোপেশিয়া হয়, তখন আমরা কি করি, যে আমরা আগে ডিসাইড করে নিই যে কি ধরনের কি করে প্রবলেমটা অকার করলো। এই প্রবলেম সলভ কি হয় আমি বলে দিই আগে কিভাবে প্রবলেমটা অকার করলো। এবার কি হয়, এর কিছু পার্টিকুলার ওয়ে অফ ট্রিটমেন্ট আছে। ধরো আজকে সেই ট্রিটমেন্টটা, ধরো লেজার থেরাপি, পিআরপি, ইভেন কি হাই ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, এছাড়াও পরবর্তী ক্ষেত্রে হলো হেয়ার ট্রান্সপ্লান্টেশন, হেয়ার রেস্টোরেশন, বিভিন্ন ধরনের সলিউশন হয়। এই ব্যাপারগুলো কি যদি একটু ছোট ছোট করে বলি, সেটা হলো হেয়ার রেস্টোরেশন, ট্রান্সপ্লান্টেশন, এগুলো হলো মাদার মানে ধরো এইখানটা দেখবে মাঝখানটা যদি খালি হয়, এই জায়গায় চুলগুলো থেকে যায়, মোস্টলি থাকে মানে পুরুষদের ক্ষেত্রে। এ হলো মাদারের থেকে মাদার কি ডোনেট করে হেয়ার ফলিকেল, এখান থেকে হেয়ার ফলিকেল স্ট্রিপ বার করে নেওয়া হয় অপারেট করে, ফার্স্ট লেয়ারটা, ওই লেয়ারটাকে ইমপ্লান্ট করে দেওয়া হলো, পুঁতে দেওয়া হলো, ঠিক আছে? তারপরে তাকে মেডিসিন দেওয়া হলো, দেন কন্টিনিউ প্রসেসে সেটা চললো। সেটাও মোটামুটি কয়েক বছর থাকলো। আচ্ছা, পিআরপি কি, আমাদের ধরো যে আমাদের শরীরের মধ্যে যে ব্লাড, যে প্লাজমা, সেটার মধ্যে একটা ইনজেক্টেবল হয়, ঠিক আছে? যে ইনজেক্টেবলটা সেই ইনজেকশনের মতো সিরিঞ্জের মতো করে সেটা তোমার হেয়ারের মধ্যে, এই তোমার স্কাল্পের মধ্যে এরকম ইনজেক্ট করে করে সেটাকে দেয়া হয়, যেটা স্টেম সেলের মতো বা এর মতো সেটা আবার গ্রোথ আনে। হাই ফ্রিকোয়েন্সি কি, হাই ফ্রিকোয়েন্সির মধ্যে বা এইচের ট্রিটমেন্টের মধ্যে এটাও একটা কি, স্কাল্পের মধ্যে তোমার প্রপার একটা ট্রিটমেন্ট, ব্লাড সার্কুলেশনটাকে ভালো করা। এবার যেটা এইগুলো এতগুলো হলো ট্রিটমেন্ট, ঠিক আছে? কারণ তুমি বলেছো এক কথায় বলতে, সেইভাবেই বললাম, কারণ এটা ইটস আ ফার্স্ট চ্যাপ্টার। বাট এই ট্রিটমেন্টের প্রোটোকলের সঙ্গে আবার আমি একটাই কথা আসবো, এই যে দুটো মেল প্যাটার্ন আর ফিমেল প্যাটার্ন অ্যালোপেশিয়া, আজকে যে মেল প্যাটার্ন অ্যালোপেশিয়া, আজকে দেখতে হবে তার কোনো ভাইটামিন ডেফিসিয়েন্সি, বায়োটিন ডেফিসিয়েন্সি এগুলো আছে কি না। তার সঙ্গে দেখতে হবে তার ইন্টারনাল, সে প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, কি মেডিসিন নিচ্ছে। তার সঙ্গে তার দেখতে হবে তার পুরুষদের ক্ষেত্রে তাদের প্রোস্টেট হেলথ কতটা হেলদি, ভালো আছে, সেটাকে দেখা মেল প্যাটার্ন অ্যালোপেশিয়া। কারণ এটাকে কিছু ক্ষেত্রে যেগুলো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, এন্ড্রোজেন, ঠিক আছে, মানে টেস্টোস্টেরন হরমোনের যে এটা আছে, সেটার আমাদের এইটার মধ্যে একটা 5 আলফা রিডিউসের কাজ করে। তো সেইটা টেস্টোস্টেরনের যে কনভার্সন, ডিহাইড্রোটেস্টোস্টেরন, সেখানে কি হেয়ারের রুটের মধ্যে বা ফলিকেলের মধ্যে একটা ব্লকেজ তৈরি করে দেয়। সেই ব্লকেজটাতে কি হয়, হেয়ারটা আস্তে আস্তে করে থিন হওয়া শুরু হয়। এটা মেল ফিমেল দুই ক্ষেত্রে। এবার ইস্ট্রোজেন, ইন্ড্রোজেন মহিলাদের ক্ষেত্রে, প্রোজেস্টেরন, ইভেন কি ছেলেদের ক্ষেত্রে যেটা বললাম। তো এই সবকটা পার্ট মিলিয়ে যদি প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করা হয়, আবারও বলছি, শুধু ওপর থেকে অ্যাপ্লাই করে কোনো দিন সবটা হতে পারে না। কারণ প্রবলেমটা তো ভিতরের। তুমি যে মাটিটায় চাষ করবে, সেই মাটিটা কি দোআঁশ মাটি? যদি মাটিটা এঁটেল মাটি হয়ে থাকে, তা তুমি সেইখানে চারা গাছ বসিয়ে তুমি কি করবে? আমার অনেক শত্রু, কারণ আমি ঠোঁট কাটা, হ্যাঁ,
কারণ সিধে কথাটা সিধেভাবে বলে দেওয়া ভালো, তাতে না ক্লায়েন্টের গালাগালটা লাস্টে খেতে হয় না। এই করোনা চলে যাওয়ার পর থেকে, করোনা কেন, ডেঙ্গু, এই সমস্ত যে রোগগুলো রয়েছে, এর পরে যে চুল পড়াটা শুরু হয় তখন থেকেই মানে কম বয়সে টাক পড়াটা শুরু হয়ে যায়। না, এটা কিন্তু আজ করোনা বলে ওটা, কারণ দেখো ওটা তো আরএনএ রিলেটেড ডিজিজ, ঠিক আছে? একটা ভাইরাসের এতে ডেফিনেটলি তার জন্য তার স্টেরয়েড, তার মেডিসিন, তার বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট যা যা হয় সেগুলো শরীরটার ইমিউন সিস্টেমটাকে ডেফিনেটলি তো ডিস্ট্রয় করেই। সেই ইমিউন সিস্টেমটাকে আমার বক্তব্য এটাই যে আজকে যে কোনো ট্রিটমেন্ট আমরা করব, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ইমিউন সিস্টেমটাকেও যে কোনো ধরো ডার্মাটোলজিস্ট বা কোনো যারা ধরো কোনো মেডিসিন দিচ্ছে, কোনো পিআরপি করছে বা কোনো ট্রিটমেন্ট করছে, তারা কিন্তু খাবার জন্য তাকে ভাইটামিন, মিনারেলস, ভাইটামিনস, বায়োটিন, এভরিথিং সব কিন্তু ব্যাক সাপোর্টে দিতে থাকে। তাহলে কেন দেয়? কারণ আজকে ঘটনাটা হলো যে কসমেটিক আই ওয়াশ, যে আমি একটা তেল বানিয়েছি, আমি একটা হেয়ারের লোশন বানিয়েছি, আপনি এটাকে ব্যবহার করুন, আপনার মাথায় ডেফিনেটলি চুল আসবে। কি করে আসবে? ডেফিনেটলি চুল আসবে, কিন্তু সেটা গুড়ি গুড়ি ছোট ছোট চুল, ঠিক আছে? কিন্তু সে হেলদি বেবি নয়, কারণ ভিতর থেকেই তো আমার ইনফ্রাস্ট্রাকচারটাই খারাপ। আজকে ওপর থেকে যদি সমস্ত কিছু তেল, সমস্ত কিছু ডিম, দই স্কাল্পের মধ্যে দিয়ে কি স্কিনের ভিতরে ঢুকে যায় ডিপ লেয়ারে, তাহলে তো আফটার অপারেটিং দ্য ব্রেন তাহলে ডিমের অমলেট আর দইয়ের ঘোল বেরোতো। বিজ্ঞান এটাকে মানে না, মানতে পারে না। প্রপার কিছু ট্রিটমেন্ট, কিছু যাদের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের যে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা বিভিন্ন ধরনের তার ইনগ্রিডিয়েন্টের মধ্যে তার ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা অনুসারে সেইটুকু কাজ করলো। আজকে একটা অয়েল অ্যাপ্লাই করলাম, সে কি একটা সেই জায়গাটাকে একটু গরম করে সেই জায়গাটাকে ব্লাড ফ্লোটাকে বাড়িয়ে তার মধ্যে হয়তো হেয়ার ফলিকল নিয়ে আসলো। আজকে যদি আমাদের প্রবলেমটা ইন্টারনাল হয়, সেই ইন্টারনাল প্রবলেমটাও সাইড বাই সাইড সেটাকেও সলভ করতে হবে, তবে গিয়ে হেয়ার আসবে। হ্যাঁ, এবার ডেফিনেটলি একটা সার্টেন এজ আছে, যেই এজের পরে আমরা বলে দিই, আমি অ্যাটলিস্ট বলে দিই যে আপনার কিন্তু এই এজে এই অবধি, এতটা অবধি আপনি এই পার্সেন্টেজ অবধি ম্যাক্স টু ম্যাক্স হেয়ার পাবেন, তারপরে কিন্তু চিন্তা করবেন না, আশা করবেন না। তখন আপনার যদি মনে হয় যে না আপনি আমাদের কাছে হেয়ার রেস্টোরেশন করাবেন বা ট্রান্সপ্লান্টেশনে যাবেন বা অন্য কোনো ট্রিটমেন্টে যাবেন, সেটাই করাবেন, কোনো প্রপার উইক। এখন এমন উইক আমরা তো উইকও দেখো, নন সার্জিক্যাল হেয়ার ইমপ্লান্ট হেয়ারে তো আমরা তো আজ বহু বছর ধরেই করি। আজকে ধরো যারা বলে যে না আমার এইসবের কোনো মানে ঝামেলার দরকার নেই, আপনি আমাকে একটা কাজ করুন, আমাকে আমরা এখন যেটা করি, আমরা না ওই তোমার গামওয়ালা এটা করতে চাই না, যে অ্যাডিসিভ দিয়ে লাগানো হয় সেটা করতে চাই না, কারণ স্কিনে অনেক রকম প্রবলেম হয় বা এগুলো অসুবিধা হয়। গামটাকে প্রত্যেকবার করে আমরা কি করি, এখন ক্লিপ সিস্টেমে সুইচ করে দিয়েছি, যখন ইচ্ছে হলো পরে নাও, যখন ইচ্ছে হয় খুলে রাখো, বোঝাই যায় না। ঝড় জল বৃষ্টি চুল ধরে কেউ টানলেও সে চুল খুলে বেরোবে না, ঠিক আছে? উইক সিস্টেমে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আয় দিন আমি এই হালেও প্রায় 4-5টা সেট করেছি। যারা বলে যে ভাই আমি এখন দুবাই যাব, দুবাই থেকে আমার একজন ক্লায়েন্ট মালদাতে থাকেন, উনি দুবাইতে চাকরি করেন, তো উনি মালদায় বাড়ি আসার সময় উনি কলকাতা হয়ে গেলেন, উনি আমার ইনস্টাগ্রাম ফেসবুকে দেখেছেন, অনেকের কাছ থেকে শুনেছেন, আর অস্ট্রেলিয়ান কোরিয়ান বলে কিচ্ছু হয় না। ওই বলে না অস্ট্রেলিয়ান হেয়ার, আর ওই অস্ট্রেলিয়া থেকে হেয়ার কি এমু পাখির চুল, সব আমাদের ইন্ডিয়ান, ঠিক আছে? এই যে কোরিয়ান, জাপানিজ, এই হ্যানাতানা বিভিন্ন ধরনের হেয়ার, আরে বিভিন্ন দেশের কিছু কিছু ভালো, যত হেয়ার কোয়ালিটি হয়, যত কোয়ালিটি ভালো হবে সেই প্রোডাক্টের ডেফিনেটলি দাম হবে। তো সেইভাবে আমরা কি করি, হেয়ারটাকে প্রথমে পিসটাকে মেজারমেন্ট করে নিই, মেজারমেন্ট করে সে পড়ে গেল, 1-2-4 দিন সময় লাগে জিনিসটাকে বানিয়ে আসতে, তার মেজারমেন্টের হিসেবে তাকে পরিয়ে সেট করে দিলাম, সে বাড়ি চলে গেল, দুবাই চলে গেল, গিয়ে বললাম আমি বিন্দাস আছি,
না তার হেয়ার ফলের সমস্যা, কারণ আফটারঅল সেটা হিউম্যান হেয়ারই পরিয়েছি, কিন্তু সেই তার হেয়ার ফল তো সেটা তো নেটে সুতো দিয়ে বাঁধা, তার হেয়ার ফলেরও সমস্যা নেই, সে শ্যাম্পুও করে, ইচ্ছে করলে সে যদি কোনোদিন ইচ্ছে হয় চুলে একটু বললো যে সামনে থেকে একটু হাইলাইটিং করে নিলাম, আর্টিফিশিয়াল হেয়ার মানে আর্টিফিশিয়াল উইগ, এটা চুলটা হিউম্যান হেয়ার অরিজিনাল, তার মধ্যে আমরা কালার করে দিলাম একটুখানি, সেটা আবার লুক চেঞ্জ হয়ে গেল, 6 মাস বাদে আবার একটু লুক আবার পাটিং চেঞ্জ করে নিলে আবার অন্য লুক। তাহলে লোকে 20-30 হাজার টাকা 40 হাজার টাকায় ঝামেলা মুক্তি হয়ে যাচ্ছে, তাহলে সে এখন 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা করে হেয়ার ট্রান্সপ্লান্টে যাবেই বা যাবে। আর একটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ধরো মানে আমাদের তো মানে চুল বাড়া বা না বাড়া সেটা তো অনেকটা জেনেটিক প্লাস ওই ইন্টারনাল সমস্যা বা তার উপর ডিপেন্ড করে। তো কারোর এত অব্দি চুল বাড়ে এরপরে আর বাড়ে না, তাহলে তারও কি চুল বাড়ানো পসিবল নাকি সেখানে এক্সটেনশনই ভরসা? না না, বাড়ানো পসিবল হয়। এবার তাকে আবারও বারবার করে বলছি যে তার কিছু চেক করে টেস্ট করে দেখে নিতে হয় যে তার কোথায় কি ল্যাক আছে, কীভাবে কি করলে তার হেয়ার ফল মানে ফলটাকে কন্ট্রোল করা। ফল কোনো দিন বন্ধ করা যায় না, মানে কেউ করতেও পারে না, কারণ যদি হেয়ার ফল বন্ধ হয়ে যায় তাহলে নতুন হেয়ার আসবে করতে। কারণ একটা হেয়ারের পিছনে তো আরেকটা হেয়ার লাইন সেই ফলিকলের মধ্যে। তো সুতরাং 20-30টা 40টা হেয়ার ফল হওয়াটা 50টা অবধি একটা সুস্থ মানুষ স্বাভাবিক, তারপরে হলে ডেফিনেটলি সেটা ট্রিটমেন্টের আন্ডারে বা সেটাকে একটা এর মধ্যে। এবার সেই একটা সাডেন স্টেজ অফ দ্য হেয়ার গ্রোথ হয়ে আটকে গেল, সেটা কেন হলো, সেইটা প্রত্যেকটা হেয়ারের না 3টে সাইকেল আছে। একটাকে বলা হয় অ্যানাজেন, একটা হলো ক্যাটাজেন, একটা হলো টেলোজেন। এই অ্যানাজেন ক্যাটাজেন মানে জন্মকাল, স্থিতিকাল আর মৃত্যুকাল। এই জন্ম, স্থিতি, মৃত্যু, এই 3টের মধ্যে যদি কম্বিনেশনটা ট্র্যাকটাকে ঠিক করে ধরে নেওয়া যায়, তাহলে অ্যাজ আ ট্রাইকোলজিস্ট মানে যারা হেয়ার স্কাল্পের স্পেশালিস্ট তারা এই কাজটাই করেন। তারা কি করেন, এই জিনিসটাকে ধরে এবার কোন ট্র্যাকে ট্রিটমেন্টটা দিতে হবে সেই ট্র্যাকটাতে দিলেন, দেওয়ার পরে সেইটাকে সেইভাবে 2 মাস 3 মাস করার পরে তার গ্রোথটা এলো। এছাড়াও যদি কেউ বলে না আমার অত ট্রিটমেন্ট করার টাইম নেই, উই ক্যান গো ফর দ্য হেয়ার এক্সটেনশন। এক্সটেনশনে কি ঝামেলা বেশি? দেখো হেয়ার এক্সটেনশন করে নেওয়া যায়, বাট হ্যাঁ ডেফিনেটলি তার রেকারিং কস্টটা তো একটা রয়েছেই। প্লাস ধরো চুলের মধ্যে আজকে 3D বা 4D এক্সটেনশনে আমরা অ্যাপ্লাই করলাম, ধরো চুলের গোড়া থেকে সার্জিক্যাল না নন সার্জিক্যাল, বাট চুলের গোড়া থেকে এতটা ছেড়ে ধরো এক্সটেনশনটা বসালাম, রাইট? এবার চুলটা তো বাড়ছে, ওই এক্সটেনশনটা তাকে প্রপার ওয়াশ করা, সাধারণত বাড়িতে ঝট করে শ্যাম্পু করাতে খুব অসুবিধা হয় এক্সটেনশানে, কারণ ওই ক্লিপের মতো আটকে যায়। সেটাকে তোমাকে পার্টিকুলার যেখানে তুমি এক্সটেনশনটা করেছো তার কাছে গিয়ে হেয়ার ওয়াশটা করলে, প্রত্যেক সপ্তাহে 2-3 দিন গিয়ে করলে ভালো হয়। এবার কি সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ট্রিটমেন্টের এটা ভালো। আর যারা একান্ত ধরো কেউ কালার এক্সটেনশন করলো, হাইলাইটেড এক্সটেনশন হেয়ার রয়েছে বাট হাইলাইটিং করা, কালার করা এক্সটেনশন, তারা তাদের ফ্যাশনের জন্য করলো। তারা যদি মনে করে যে না আই এম এবল টু ক্যারি দ্যাট মাচ, তাহলে করতেই পারে, না করার কিছুই নেই। হেয়ার এক্সটেনশনটাও আমি যেটা যদি করতে পারে কোনো অসুবিধা নেই, খালি মেনটেনেন্সটা ঠিক করে করলেই হলো। থ্যাংক ইউ ববদা। তোমার এখানে এসে কেমন লাগলো? প্রথমেই তো সবার আগে বলি যে আমার এই কাপটা খুব পছন্দ হয়েছে, আর এই কাপের মধ্যে যে চাটি ছিল সে যেই বানিয়ে থাকুক না কেন, হ্যাঁ চাটি বেশ ভালো বানিয়েছে। হ্যাঁ ঠান্ডা না মানে কি অপেক্ষায় ছিলাম তোমার, হ্যাঁ তো ওই করতে করতে চাটা, হ্যাঁ না অপেক্ষায় ছিলাম, তো ওই জন্য চাটা বেশ ঠান্ডা গরম না, মাঝে মাঝে কি বলতো এত কথা বলতে হচ্ছে তো গলাটা শুকিয়ে যাচ্ছে, ওই চাটা সিপ করলে ভালোই লাগছে। বেশ চাটা বানিয়েছি, ভালোই লাগলো, বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ বাবা। আমাদের কাছে আরও সমস্যা আসবে, প্রচুর মেসেজ আসে, প্রচুর মানুষের অনেক কোয়ারিজ থাকে। আমরা আবার কোনো একটা পডকাস্টে বসতে পারি, আবার একটা নতুন কোনো সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। আর তুমি সাধারণ মানুষকে কি টিপস দিতে চাইবে? আমি সবার আগে বলবো যে একটাই কথা, যে কোনো ট্রিটমেন্ট বা যাই করুন না কেন সবার আগে নিজে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, নিজের ডায়েট ঠিক করুন,
ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ভালো খান, ভালো সুস্থ থাকুন, তারপরে আমার কাছে আসুন। ডেফিনেটলি চুলের যত্ন নিন, কারণ আমাদের সৌন্দর্যের মূল প্রতীক হলো আমাদের চুল। তো সেক্ষেত্রে আপনার যত্ন, আপনি কি খাচ্ছেন, আপনি কি ব্যবহার করছেন, সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো সস্তার পেছনে দৌড়বেন না। হ্যাঁ, গুড় ঢাললে যত গুড় ঢালবেন তত মিষ্টি হবে, সেটা আমরা সবাই জানি। তো সেই গুড়টাও জমানোর একটা ব্যবস্থা করুন, কারণ নিজের সৌন্দর্য তো সবার আগে নিজেকে দেখতে ভালো লাগলে আমার চারপাশটা সবই সুন্দর, এটা তো আমার কাছে। তো আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই আমাদের জানান। আর আপনার চুলে কি কোনো সমস্যা হয়, যে সমস্যা নিয়ে আমরা আজকের এপিসোডে কথা বললাম না, তাহলে চটপট আমাদেরকে টেক্সট করুন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেসেজ করতে পারেন, মেল করতে পারেন, আমাদের কমেন্ট করেও জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেটা সমাধান করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন টক বক।